পাদপদ্মে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মুখ কল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ দ্বারা পরিবেশিত রাধা রমন ঘোষ রচিত আজকের নাটক ভূতনাথের ভূত ভূতনাথের ভূত ভূতনাথের চেঁচাবো লাফাবো আমি যা খুশি তাই করবো বলি আমিও তো মানুষ নাকি কেন আমার ঘর সংসার নেই কাজকর্ম নেই এই বসে বসে শুধু এই পেট ভর করলে আমার চলবে আমারও তো ঘর সংসার আছে নাকি আরে তা বলি ওই আমার কানের সামনে এসে গাঁ গাঁ করে চেঁচাচ্ছ কেন ওই জজ সাহেব যদি না আসে তা তাতে আমার কি করার আছে বলো তো এই লোকে বলে না যে বাগে ছুঁলে 18 ঘা আর ওই তোমায় তো ছুঁয়েছে বাবা এত বড় এক লোহার ব্যবসায়ী আর এ তো এই 4-18 72 ঘা তা বলে ওই যাকে যাক তুমি আমার ফিসটা দাও দেখি বাবু এই 11 দিন ধরে তো শুধু আমি ফিসই গুনে যাচ্ছি কিন্তু কাজের কাজ হচ্ছে কচু পোড়া তা বলি ওই দোষ করলে তার ফল ভোগ করতে হবে না লোহার ব্যবসায়ীর ওই গাড়িটাকে ওভারটেক করে এগিয়ে গেলে এই পেছনের গাড়িটাকে একটু এগোতে দিলে ও ওরা বড় লোক ওদের টাকা আছে না তাই ওরা সারা জীবন আমাদেরকেই ওভারটেক করে যাবে আর আমরা সারা জীবন ওদের পিছনে পিছনেই হাঁটবো দেখুন মশাই ওইসব ব্যবসায়ী আমাকে দেখাবেন না আমিও খানদানি বংশের ছেলে বুঝলে ওই রকম জজ ব্যারিস্টার 2-4খানা পাওয়া যাবে আর আমি যা কপালের ফেরে গ্র্যাজুয়েট হয়ে ট্যাক্সি ড্রাইভার হয়ে কোন রকমের দিন গুজরান করছি তোমার এই চেহারাটা দেখে হ্যাঁ বেশ খানদানি ঘরের বলেই মনে হয় কিন্তু জানো বাবা ভূতনাথ এ যুগে ওই খানদানির কোনো দাম নেই খানদানি এখন ওই ছাইদানিতে সব পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে এ যুগের আসল কথা হলো খানদানি নয় এ যুগের আসল কথা হলো ব্যাংক মানি ওই ব্যাংকের অ্যাকাউন্টের শেষে শূন্যের সংখ্যা বাড়তে থাকবে ততই এই সমাজে তোমার খাতির বাড়তে থাকবে আর বিবেক বুদ্ধি বিবেচনা এসব শূন্যের কোটায় পৌঁছে দিয়ে যারা টাকার ঘরের শূন্য বাড়াতে চায় বাড়াক তাদের মধ্যে আমি নেই মশাই আমি মশাই দিন আনি দিন খাই এতেই আমি সুখী
একটা কথা বাবা ভূতনাথ, এই যে 4 দিন তুমি গাড়ি চালাতে পারলে না, তাহলে তোমার এই 4 দিনের ক্ষতিপূরণ ওই তোমার বিবেক, বিবেচনা, মানবিকতা এগুলো দিয়ে কি পূরণ করতে পারবে? ওই শুধু ওই পেছনের গাড়িটাকে একটু যদি পাশ দিতে। কেন দেব? হ্যাঁ, কেন দেব? ওই ছেনালের মেকআপের মতো গাড়িটার রং দেখে আমার মেজাজটা গিয়েছিল একদম সপ্তমে চড়ে। তুই যাবি কিনা আমায় ওভারটেক করে? সন্ধেবেলায় ওই হারাম যারা যাচ্ছে কোথায়? যাচ্ছিল তো সারা ফুর্তি করতে। আর আমি কোথায় যাচ্ছিলাম? আমি যাচ্ছিলাম একটা মরো রোগীকে নিয়ে হাসপাতালে। বলি কার আগে যাওয়া উচিত শুনি? এই তো নয় বাবা ভূতনাথ, আবার সেই মানবিকতা। যাক গে যাক, তোমাকে সাইজ করা যাবে না বাবা। আমার ফিজটা দাও দেখি। আমি ওই আনন্দ নদীর ঘরে আছি, সাহেব এলে আমাকে তুমি দেখো। এই বলি ফিজটা দাও দেখি বাবু, দাও। খালি ফিস ফিস আর ফিস, ফিসই গুনে যাচ্ছি। নিন আপনার ফিস নিন। ঠিক বাবা ঠিক। তাই আমি জজ সাহেব এলে আমাকে ডেকো কিন্তু। ঠিক আছে, আপনি আনন্দ মৌরির ঘরে যান, আমি জজ সাহেব এলে আপনাকে ঠিক ডেকে নেব। জজ সাহেব আর আসছেন। যাক, তবু এনার 5 টাকা দিয়ে হাসি ফোটানো গেছে। উকিলের মুখে হাসি ফোটানো কি 4টিখানি কথা? কেউ 5 টাকায় হাসে, কেউ আবার 500 টাকায় হাসে, আর কেউ হাসে আবার 5000 টাকায়। দেখি আবার জজ সাহেব এদিকে আসেন নাকি। আর আমার হাসির মিটার আর আমার ট্যাক্সির মিটার আর ওই উকিলের মিটার ঠিক একই বেগে ছোটে, ঠিক একই বেগে ছোটে। কুপিয়ে গেল? এ কাকে কুপিয়ে গেল? আপনার ওই লক্ষ্যপতি, আপনার ওই হাটের মোড়া উকিল কত নিল? কেন? ওনার যা ফিস 5 টাকা। আরে করেছেনটা কি? ওই 5 সিটের উকিলকে 5 টাকা? আরে ও ওকালতি কি বুঝে মশাই, যে কিনা 5টা কথা বলতে গেলে সবার তা তা করে বলে। আবার সে কিনা আবার কিসের উকিল? তা ও ছিল ওই মাথায় চুড়ি নিয়ে বাড়ির ওই দরজায় দুটো বিক্রি করা। আপনিও কি উকিল নাকি? আর সেটা আবার প্রশ্ন করে জানতে হয়? উকিল এবিসি এর নাম শুনলে অনেকের আবার ডায়রিয়াই শুরু হয়ে যায়। উকিল এ ও দাদা, এটা কি আপনার নাম? তা পুরোটা কি বলবেন একটু? আরে উকিল
ফণিভূষণ চক্রবর্তী। আপনার কেসটা কি মশাই? তেমন কিছু নয় রে ভাই, এক লোহার ব্যবসায়ীর গাড়িকে ওভারটেক করে আর এগোতে দিইনি। তা কেন দেননি? কেন বুঝি না, দিইনি ব্যাস। আরে না 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 না, ওসব বললে সব হলো ওই 5 আইনের কেস, সব আইনের উত্তর হবে। আমি দোষ করেছি হুজুর, আমি দোষী। পারে দোষ না করেও দোষী। ওই যে বললাম 5 আইনের কেস, এক কথায় দোষ স্বীকার করে নিন। বড় জোর ওই 10 টাকা ফাইন, তর্ক করুন 20 টাকা, তর্ক করুন 40 টাকা, আর তর্ক 80 টাকা, তর্ক 160 টাকা, 2.5 টাকা। 2.5 টাকা? এই 2.5 টাকাটা এলো কোথা থেকে? এই যে আমি এতক্ষণ বক 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 করলাম, 2.5 টাকা আমার ফিস। 2.5 টাকা ফিস আপনার? আচ্ছা মশাই, এই 2.5 টাকা ফিসটা কি জন্য নিচ্ছেন? আরে এই যে এতক্ষণ আমি বক বক করলাম তার জন্য। কিন্তু আপনাকে তো আমি বক বক করতে বলিনি। তা বক বক করতে বলেনি তো কি হয়েছে? মানুষ কি মানুষের বিপদে সাহায্য করবে না? তার দিন, তাড়াতাড়ি দিন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গেরুয়া ধুতি পাঞ্জাবি পরা লোকটা, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। দেখি ওনাকে আমি কিছু সাহায্য করতে পারি কিনা। দিন তাড়াতাড়ি দিন। ও দাদা দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে সাহায্য করবো, দাঁড়ান। দিন, 1 টাকা এখন দিন। দাদা, 1 টাকায় আপনার মুখে হাসি ফুটবে? আমার 2.5 টাকার কমে মুখে হাসি আসেই না। তাহলে আপনি ওই 2.5 টাকায় নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ও দাদা দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান না, আমি যাচ্ছি। খুব ব্যস্ত উকিল মনে হচ্ছে। আচ্ছা, এখানে এসে তো অনেক রকম ভূতই দেখলাম। খাই ভূত, খেচুতে ভূত, ধাক্কা ভূত, এই মারে ভূত। তাহলে এই ব্যাটার নাম দেয়া যাক গায়ে পড়া ভূত। দেখি আজকে আবার জজ সাহেব এলেন কিনা, দেখি। উনি আবার তো ব্যস্ত মানুষ, ওনার আবার দেখা পাওয়াটা কষ্টসাধ্য ব্যাপার। দেখি আমি ওনাকে ফোন করে। তোরই তো দোষ। আমার দোষ? তুই কোন আক্কেলে 3 নো টার্মের ওপর 5 লাখ কল করলি? তুই ব্রিজের কল বুঝিস, যে বড় বড় বার্তা দিচ্ছিস তুই বুঝিস? তুই বুঝিস? তুই বুঝিস? থাকিস তো ওই ধারধারা গোবিন্দপুর গ্রামে, সেই অজ পাড়া গায়ে। বাঁশের ওই শাঁখো পর্যন্ত বুঝিস। বীজ কোনোদিন চোখে দেখেছিস? বড় বড় বাদ পারলাম না রে, পারলাম না। এত কষ্ট করেও পশ্চিমবাংলাকে ফার্স্ট করতে পারলাম না। কিসে কিসে? মহারাষ্ট্র কিনা ফার্স্ট আর পশ্চিমবাংলা কিনা সেকেন্ড। আরে দুড়ু কচু বড়া, বলবি তো কিসে? রে বাবা, ভিখিরি সংখ্যায় মহারাষ্ট্রের কাছে পশ্চিমবঙ্গ কিনা সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা সেকেন্ড হয়ে গেল কোথাটা 4 নম্বর ঘরের জজ সাহেব কি উপরে উপরে আচ্ছা আর ভিখারি কথা বলিস না এক এক ভিখারি এক এক রকম সেন্টিমেন্ট 1 টাকা দিলে নিতেই চায় না জানতো মশাই। আচ্ছা হাওড়া স্টেশনের সেই বোবা ভিখারিটাকে দেখেছিস? কেমন গান গেয়ে গিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে ধর্মতলায়। ঠিক 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 ও দাদা 4 নম্বর ঘরের জজ সাহেব কি আজ আসবেন? আরে বললাম তো উপরে বসে এখানে বসে না এটা আচ্ছা আচ্ছা ভিখারি কথা ছাড় জানতো যান আপনি যান একটা মজার খবর শুনেছি। কি আরে অর্চনা সেই ইয়ে যাকে আমাদের কাছে বন্ধু বলে জ্বালাতো। ও সেই যাকে আমরা আলু ভাতে বলে রাখাতাম, আরে সে অর্চনা সেই রচনা। কি হইছে বল অর্চনার সাথে একেবারে ফেভিকল। মানে তার মানে ও এবার বুঝতে পেরেছি। অফিস থেকে ফুরফুরে মন নিয়ে বাড়ি গেল, তারপরেই লম্বা ছুটির দরখাস্ত। আয় আমার অর্চনা আরে আমি অনেক ভালোবাসতাম কত টাকা আমার চলে গেছে প্রত্যেকদিন আমার কাছে পার্কে যেত এ চলে গেল কি বদমাইশ মেয়ে বল, আমাদের একটা খবর পর্যন্ত দিল না। আমাদের একটা খবর পর্যন্ত দিল না। এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি আচ্ছা ঠিক আছে শোন না বাবা, একটা অর্চনা গেছে তো কি হয়েছে, দেখ কত রচনা বসে আছে, তার মধ্যেই একটা নিয়ে নে। ঠিক আছে আবার একটা দেখি এইটা নিয়ে আমার কাজটা হলো সবই চলে যাচ্ছে এটা ঠিক নয় আরে শান্ত হয়ে বস, দেখ এখনো অনেক আছে, শুধু তুলে নিতে হবে। ও দাদা বলছিলাম কি 4 নম্বর ঘরের জজ সাহেব কি আজকে আসবেন? আপনাকে বললাম না এটা অফিস আমরা দিব্যি বসে অফিসে কাজ করছি আর আপনি বসে বিশাল ডিস্টার্ব করছেন আপনার মতো পাবলিকের জন্য তো কাজ করতে জানতো মশাই যান। দেখছেন না একটা ইম্পর্টেন্ট মিটিং করছি আমরা। আপনারা ইম্পর্টেন্ট মিটিং করছেন? হ্যাঁ আপনাদের ইম্পর্টেন্ট মিটিং যাবেন কি আপনি যাবেন কি সেই জন্যই বোধ হয় আপনারা এইরকম কাজের নামে নিয়ে খোঁজ গল্প করছেন। এই মশাই নাক গলাবেন না আমাদের মিটিং এ, যান তো ওপরে যান। আরে, ঘরের সঙ্গে জানেন এই ঘরের সঙ্গে পাবলিকের কোনো রিলেশন নেই। যান বেরিয়ে যান। আরে যাবেন আপনি যাবেন যাচ্ছি। আরে বাবা অত রেগে যাচ্ছি না, শুধু একটা কথা জিজ্ঞেস করছি। ভালো কথা বলি আরে বলুন না দাদা, আমি তো খুব ছাপ পোষা মানুষ, বলতে পারবেন? আপনি যান আপনি যাবেন? আপনি যান যান, বেরিয়ে যান, যান। সত্যি লোকগুলো কোথা থেকে আসে বলো তো কোথা থেকে সব চলে আসে, মেজাজটা একদম খিচুড়ি করে দিল। চল এই শোন মেজাজটা ঠিক করতে হবে। হ্যাঁ। চল বাগনান যাই, হ্যাঁ সেই পচার ফালতু চা খেয়ে আসি। চল। রুমালটা চেয়ারে রেখে যাই রুমালটা চেয়ারে রেখে গেলাম মানে কেন? রুমাল হাজির মানে আমি অফিসে হাজির ও। এবার কোথায় যাবো সেটা কে দেখছে ঠিক তাহলে আমিও আমার এই টিফিন ক্যারিয়ারটা এই চেয়ারে রেখে যাই। কেন না টিফিন টিফিন ক্যারিয়ার যাওয়া ফিউচার ক্যারিয়ার। কাকে জিজ্ঞাসা করি, যাকে জিজ্ঞেস করছি সেই তো সারা দাঁত মুখ খেঁচে খালি তেরে আসছে। কি করে যে খোঁজ পাবো জানি না। দেখি ওইদিকে একজন ভদ্রলোক বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবো আর জজ সাহেব আসবেন কিনা। নমস্কার সাহেব। হ্যাঁ নমস্কার। একটা
কথা জিজ্ঞাসা করার ছিল যে। আজ নয়, কাল কাল কাল। না মানে না মানে জানি না, ওই ডিকশনারিতে পাবেন, যা। ডিকশনারিতে পাবো? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি জানি না, ওই ডিকশনারিতে পাবেন, যান। না আমি বলছিলাম জজ সাহেব কি, না মানে আমি বলতে চাইছিলাম জজ সাহেব কি, না মানে আমি বলতে চাইছিলাম জজ সাহেব কি। জজ সাহেব কি? জজ সাহেব কি জানতে চাইছেন? জজ সাহেব জাতে বাঙালি, অর্ণে হিন্দু, শাণ্ডিল্য গোত্র আর রাক্ষসগণ, আর বর্ণে বর্ণে কুচকুচে কালো হয়েছে। এবার যান। না না না, আমি ও কথা বলছি না। হ্যাঁ মশাই, দেখছেন একটা সিরিয়াস জায়গায় এসে হাজির হয়েছি, আর তখন থেকে আপনি ঘ্যান 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 করেই যাচ্ছেন। জজ সাহেব কি, জজ সাহেব কে, জজ সাহেব আমার বাবা হয়েছে। এখন মশাই আমি না বড় বিপদে পড়ে তবে এইখানে এসেছি। আরে মশাই, ওকে কি কেউ পিকনিক করতে আসে? খেলার নাম কিস্তি না হলে কোর্টের এই পথ কেউ মারায়? না মানে জজ সাহেব যদি আজ না আসেন তাহলে আমার কেসের দিনটা আরো একদিন পিছিয়ে যায়। আর এদিকে আমি খুব ছাপোষা মানুষ, বুঝলেন। তো আমি কি করতে পারি মশাই? জজ সাহেবকে কি ওই চ্যাংদোলা করে তুলে নিয়ে আসতে হবে নাকি? দেখছেন একটা মেয়ের পেছনে তিনটে গুন্ডা ছুরি উঁচিয়ে এগিয়ে আসছে, মেয়েটার জীবন মরণ সমস্যা বলে কথা। আমি জানতে চাইছি উনি আসবেন কি না। ও, আসবেন কিনা জানতে চাইছে? হ্যাঁ জানতে পারলে তাহলে আজকের কাজটা কামাই করতাম না আর কি। আচ্ছা আচ্ছা, আসবেন কিনা তাই তো? তা আমি তো বাবু বলতে পারবো না, তবে উনি কেন, ওই সকলের সব খবর ওই একটা লোকই বলতে পারে। ও দাদা কে সেই লোক, তিনি কোথায় থাকেন একটু যদি বলে দেন। আরে কেন বলবো না, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। আপনি ওই এক কাজ করুন, আপনি ওই একতলায় গিয়ে চাতাল থেকে গিয়ে বারান্দায় নেমেই দেখবেন ওখানে একটা বট গাছ আছে। চিনি চিনি চিনি। হয়ে গেল। ওইখানে গিয়ে দেখবেন বট গাছের তলায় একজন মাথায় পাগড়ি বেঁধে ভদ্রলোক একটা টিয়া পাখি নিয়ে বসে আছে। তাকে আপনি 5টা টাকা দেবেন, আছে তো 5টা টাকা? ওই 5টা টাকা দিলেই উনি ওই টিয়া পাখিকে প্রশ্ন করবে, আর আপনার উত্তর সব গল গল করে বলে দেবে। ও দাদা আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করছেন? কিরকম লোক বসাই আপনি? একটা অবলা নারী, তার পেছনে তিনটে গুন্ডা, যে কোনো মুহূর্তে একটা কেলেঙ্কারি হয়ে যেতে পারে, আর আপনি কি না? ও দাদা এই কোর্টের মধ্যে অবলা নারী নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা কি ঠিক হচ্ছে? কি বললেন? Get out! I say get out! আরে যাচ্ছি যাচ্ছি। কোর্টের মধ্যে অবলা নারী আর কোর্টের মধ্যে তুমি শালা 1 নম্বরের কর্মের থেকে নারী, শালা নারী, শালা নারী, শালা নারী। আমার অফিসে ঢুকে আমার চেয়ারের সামনে আমাকে গালাগালি দিয়ে গেল, বলে কিনা শালা, এই এই দাঁড়া 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 দাঁড়া। দাদা ও দাদা আপনি কি জজ সাহেবের আর দালি? এই মশাই, ভদ্রভাবে কথা বলতে পারেন না? অভদ্রভাবে কি বললাম? এই মাত্র বলে আবার বলে কেমন ভাবে বললাম, ঠিক করে কথা বলুন। আরে মশাই,
মহামান্য জজ সাহেব বলতে পারেন না? মহামান্য মহামান্য আমি বলছিলাম কি হ্যাঁ বলুন। আজ মহামান্য জজ সাহেব কি হ্যাঁ। মানে মহামান্য জজ সাহেব কি আজ আসবেন? আরে মশাই, ওনার সময় হলে উনি আসবেন। সময় তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। 11টার সময় কোর্ট বসার কথা, এখন বাজে 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 কথা কি বলে? বাজে কথা? আরে মশাই, 11টা হোক 12টা হোক যটাই হোক, জজ সাহেব যখন আসবে তখন থেকে কোর্ট চালু হবে। উনি যদি না আসেন, তো কোর্ট বসবে না। আচ্ছা মশাই, আমার কাজ করতে দিন তো। আচ্ছা যদি উনি শরীর টরীর খারাপ হয়? আরে মশাই, উনি ডাক্তার দেখাবেন। না মানে আমি বলছিলাম কি উনি ওনার যদি শরীর খারাপ করে, উনি যদি না আসেন। আরে থাক মশাই, তখন না ভেজর 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 করে যাচ্ছেন। আমায় কাজ করতে দিন না। আরে আমার অনেক কাজ করতে হবে এখন। আরে সব গোছ কাজ করে রাখতে হবে, জজ সাহেব আসার সময় হয়ে গেল না। তা কি গোছগাছ করে রাখবেন? আরে জজ সাহেবের জন্য গ্লুকোন ডি জল করে রাখতে হবে। উনি জল খান। উনি একটা কালো রঙের গ্রাউন্ড পরেন, সেটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখতে হবে। আর উনি যখন জাজমেন্ট করেন তখন একটা কালো ফ্রেমে চশমা পরেন। এইসব পরিষ্কার করে রাখতে হবে। বোঝেন না কেন কথা বলছেন? হ্যাঁ দাদা, সেগুলো কোথায় থাকে? আরে আরে ওই তো পাশের ঘরে রাখা আছে। পাশের ঘরে আছে? হ্যাঁ, ওই পাশের ঘরে রাখা আছে। ওইগুলো না বললে কি হয় দাদা? আরে মশাই, জজ সাহেবকে জজ সাহেবের মতো সাজতে হবে তো। হ্যাঁ, না আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ। ওই পোশাকগুলো যদি আপনি পরেন না, আরে মশাই, তাহলে আপনাকে না একেবারে মহামান্য জজ সাহেব কি লাগবে। বলবো আপনাকে বলুন তো, একটু লজ্জাই পাচ্ছে। এই একবার মাঝে পড়েছিলাম জানেন তো। এই আমার চেহারাটা তো খুব একটা খারাপ নয়, পড়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আরে খারাপ হতে যাবে কেন? হ্যাঁ বলুন। আপনার চেহারাখানা তো খুব হ্যাঁ। সুন্দর। সেই। সুন্দর, আপেলের মতো মুখ, ঠিক গরমটা ঠিক একদম হিরোদের মতো আর কি। ঠিক বলেছে না। ওই পোশাকগুলো যদি আপনি একবার পরেন, তাহলে আপনাকে দেখতে ঠিক লাগবে ওই গাছে ঝোলা মহামান্য দেশের মতো। এই মশাই, কি বললেন আপনি? ড্যাশ মানে? আরে ড্যাশ ড্যাশ, এই, ড্যাশ ড্যাশ মানে কি? আরে ড্যাশ ড্যাশ গাছে ড্যাশ, ড্যাশ ড্যাশ মানে কি? আরে ড্যাশ ড্যাশ। সেই যে আড্ডালিকে চেপে ধরে ভূতনাথ চলে গেল জজ সাহেবের ঘর, তারপরে আদালতের 4 নম্বর ঘর একেবারে লোকে লোকারণ্য। উকিলেতে, আসামিতে, সাক্ষীতে ঘর একেবারে গিজগিজ করছে। ধরে নিন এটাই সেই 4 নম্বর ঘর। আর যেহেতু এখানে সকল ব্যক্তি অশরীরী, তাই সবাইকে আপনারা দেখতে পাবেন না, তবুও ধরে নেবেন তারা আছে। যাই হোক, এদিকে অফিসের 4 নম্বর আদালতের 4 নম্বর ঘরে নাকি নতুন জজ সাহেব এসে উপস্থিত হয়েছেন। খুব নাকি জাদরেল জজ, যা করবার নিজেই করছেন। আসামিকে জেরা করছেন, বিচারের রায় ঘোষণা করছেন, সাথে সাথে কেস খতম করে দিচ্ছেন। আসুন আমরা দেখতে থাকি সেই নতুন জজের বিচার ব্যবস্থা। আমার মক্কেল একজন ইন্ডিয়ান মহিলা, সে তার স্বামীর সঙ্গে ডিভোর্স চায়। তার শরীর এবং মানসিক শান্তির জন্য ডিভোর্সের বড়ই প্রয়োজন। ইয়েস, ব্যাস এর পরের প্রশ্ন আমার। এবারে আপনি বসে বসে গল্পের বই পড়ুন। গল্পের বই? হ্যাঁ হ্যাঁ, গল্পের বই। কানে শুনতে পান না নাকি? এখানে গল্পের বই কোথায় পাবো মহামান্য? গল্পের বই না থেকে কবিতা লিখুন। এই আদালতের মধ্যে কবিতা? আরে কেন কথা বাড়াচ্ছেন বলতে পারেন? কবিতা লিখতে না পারেন, বসে বসে পরিকাঠ গুনুন। আচ্ছা, তুমি তোমার স্বামীর সঙ্গে ডিভোর্স চাইছো কেন? তোমার স্বামী তোমাকে খেতে পড়তে দেয় না?
না স্যার, খেতে পড়তে দেয় তো। তাহলে তোমায় ধরে ঠ্যাঙায়? আমায় ধরে ঠ্যাঙাবে? সে সাহস ওর হবে না। আমি একসময় ক্যারেটে শিখতুম, আর সেই ক্যারেটের কৌশল আমার ভালোই রপ্ত আছে। তাহলে আগে ওনার স্বামী এর ওনার জোরে জোরে নাক ডাকি। হ্যাঁ স্যার। নাক ডাকে? আপনার নাক ডাকে না? আমার নাক? হ্যাঁ হ্যাঁ, আপনার নাক। আপনার নাক ডাকার আওয়াজ কি আমার নাক দিয়ে বেরোবে নাকি? বসুন। তবে ডাকে স্যার, তেমন কোনো টেরিফিক সাউন্ড হয় না। কি করে বুঝলেন? আপনার নাক ডাকার আওয়াজ ওই মেয়েটির নাক ডাকার আওয়াজের চেয়ে কম। হুজুর, না মানে আমার নাক ডাকা নিয়ে আমার স্ত্রী তো কোনোদিন অভিযোগই করেনি। আপনার স্ত্রীর সহ্য শক্তির প্রশংসা করতে হয়। এবার আপনি বসুন। কিন্তু কিন্তু আমি তোর উকিল। উকিল বাবু। মেয়েদের বেশি প্রয়োজন তার স্বামীকে, উকিলকে নয়। কিন্তু আদালত আপনাকে বসতে হুকুম দিচ্ছে, আপনি চুপ করে বসুন। ইয়েস ইয়েস অনার। হুজুর, আচ্ছা, আপনার স্বামী নাক ডাকে? স্যার, আমার স্বামী সারা রাত ঘরের ঘর ঘরের ঘর সারা রাত ঘর ঘর ভর ভর করে নাক ডাকে স্যার। আমি সারা রাত সেই নাকের ডাকে ঘুমোতে পারি না। আচ্ছা, তুমি কোনোদিন শুয়োরের নাক ডাকার শব্দ শুনেছো? শুয়োরের নাক ডাকার শব্দ আমি শুনিনি স্যার, কিন্তু আমার স্বামী শুয়োরের মতোই নাক ডাকে। তাহলে কি করে বুঝলে তোমার স্বামী ওই শুয়োরের মতো ঘর ঘর ফরফর করে নাক ডাকে? উকিল বাবু, তার নাকের ডাকে স্যার আমি যে ঘুমোতে পারি না। আমাকে সেই নাকের ডাকে সারা রাত জেগেই কাটাতে হয় উকিল বাবু। ফলে ইওর অনার অম্বলের ব্যয়দাম ওনার। থামুন, হ্যাঁ, স্যার, আপনি চুপ করে বসুন। ঠিক আছে ওনার। আচ্ছা, তুমি কি ভাড়াটে বাড়িতে থাকো? হ্যাঁ স্যার, আমরা ভাড়াটে বাড়িতেই থাকি। তা কঘর ভাড়াটে থাকে? না, কঘর বলতে আমরা একারাই ভাড়া থাকি। তবে আমাদের পাশে একটা গেঞ্জি কারখানা আছে। তা কতক্ষণ খোলা থাকে? গেঞ্জি কারখানাটা দিনরাতি খোলা থাকে। অনেক তাদের অর্ডার কিনা, তাই দিন রাত তাদের কাজ হয়। আচ্ছা, আমি তো শুনেছি গেঞ্জির কারখানায় নাকি ওই ঘর ঘর ফটফট করে আওয়াজ হয়। কি তাতে করবো কোনো বলুন অসুবিধা স্যার? হয় না? কি করবো বলুন স্যার? এত সস্তায় এত ভালো বাড়ি আর কোথায় পাবো? তাই কষ্ট হলেও একটু মানিয়ে নিতে হয়। তাহলে তুমি তোমার স্বামীর সঙ্গে মানিয়ে নিতে পারছো না কেন? উকিল বাবু, নাকি তোমার স্বামী ওই গেঞ্জি মেশিনের থেকেও সস্তা? উকিল বাবু, আমি একথার প্রতিবাদ করি। আমি আপনার প্রতিবাদকে বরবাদ করি। বসুন। ঠিক আছে ওনার। আমার স্বামী স্যার ঘরের দেয়ালের চারদিকে ম্যাগাজিন থেকে মেয়েদের ছবি কেটে কেটে সারা দেয়ালে টাঙিয়ে রেখেছে। আমি যখনই দেখি স্যার সেই মেয়েদের ছবির দিকে আমার স্বামী হাঁ করে তাকিয়ে আছে। তুমিও ওই সিনেমার হিরোদের ছবি কাগজ থেকে ক্যাচক্যাচ ক্যাচক্যাচ করে কেটে দেয়ালে আঠা দিয়ে সেঁটে রাখবে। উকিল বাবু, তারপর ওই হিরোদের চোখের দিকে এক দৃষ্টে তুমিও চেয়ে থাকবে। দেখবে ওর বদ খেয়াল বাবা বলে পালিয়ে গেছে। বিয়ের আগে স্যার আমার স্বামী নাকি একটা হোটেলে গান গেয়ে গিয়ে নাচ করত, আর
প্র্যাকটিস করে। স্যার, আমার ঘরের এখনের মধ্যে ছখানা ডাইনিং প্লেট ভেঙে চুরমার করে দিয়েছে স্যার। উকিল বাবু। আচ্ছা, আমি তো শুনেছি, তুমি তো বললে এই যে এককালে ক্যারাটে শিখতে। হ্যাঁ, শিখতাম তো। তোমার স্বামী যখন ওই ঘরের মধ্যে নাচ প্র্যাকটিস করবে, তুমিও তার পায়ের হাড় ওই ক্যারাটের মতো 2-4 বার ভেঙে দেবে। 2-4 বার ভেঙে গেলেই দেখবে ওর ওই নাচের বদ খেয়াল নাই, সেটা স্যাড গায়েব হয়ে গেছে। স্যার, ও যে রাতে বিছানায় জুতো পরে শোয়, সেই জুতোর গন্ধে স্যার বারণ করলেও শোনে না। আরে তুমিও চটি পরে শোবে? উকিল বাবু। আর চটিটা যদি কাঁচা চামড়ার হয় তাহলে তার কোনো কথাই নেই। কাঁচা চামড়ার চটিটা না একটু জলে ভিজিয়ে নেবে, তারপর দেখবে হুজুর। ওই ও থেকে এমন সিক্রেট সেন্টের গন্ধ বেরোচ্ছে না, তোমার স্বামীর ওই গন্ধের ছোটে একদম বাবা বলে বাইরে পালিয়ে গেছে। ভারতীয় সেকশন নাম্বার উমুক উমুক ধারায় এই বলছে যে আবার আমার বলার অধিকার আছে। না, নেই। স্বামী স্ত্রীর ব্যাপারে অপর পুরুষের নাক গলানোর কোনো অধিকার নেই। উকিল বাবু। নেন নেন নেন, রায় লিখুন। ঠিক আছে। রায়, সস্তায় থাকতে গেলে যেমন গেঞ্জির কারখানাকে মানিয়ে নিয়ে থাকতে হয়, তেমনি স্বামীর নাক ডাকার আওয়াজকেও একটু মানিয়ে নিতে হয়। হুজুর। স্বামী যদি ঘরের মধ্যে নাচ প্র্যাকটিস করে তাহলে ওর স্ত্রীর ঘরের মধ্যে ক্যারাটে প্র্যাকটিস করার অধিকার থাকলো। আর স্বামী যদি কখনো জুতো পরে বিছানায় শোয় তাহলে উনিও কাঁচা চামড়ার চটি পরে জলে ডুবিয়ে বিছানায় শোয়ার অধিকার দিলাম। ডিভোর্স কেস আপাতত ডিসমিস। এ কেমন বিচার হুজুর? Next. উকিল বাবু। উকিল বাবু। ঠিক আছে, ঠিক আছে। আরে আমার ঘোড়াটা দিয়ে যান। নেক্সট নেক্সট। আরে নেক্সট কাকে কে আছে না চলে যাব? উকিল বাবু, উনি রুগ্ন ব্যক্তি, আসতে একটু অসুবিধা হচ্ছে। মেলট, আমার মক্কেল একজন রুগ্ন ব্যক্তি, উনি হাঁপানির অসুখে ভুগছেন। বর্তমানে হাঁপানির সঙ্গে কাঁপুনি নামে এক প্রকার অসুখ যোগ হয়েছে। কাঁপুনি এলো কোথা থেকে? ফোপানি থেকে। ওখানে থেকে? ইয়েস ইয়েস ওনার এই এই ফোপানি থেকে ওনার কাঁপুনি। এই মামলার প্রতিবাদী এই আমারই মক্কেল 10 ঘর ভাড়াটিয়া, 1 ঘর ভাড়াটিয়া। ফলে ফলে ওনার হাঁপানির চোটে আমার মক্কেলের হাঁপানির চোট যায় বেড়ে, আর হাঁপানির চোট বেড়ে গেলে ওনার বাপায়ে টান ধরে। সেই টানের ফলে আমার মক্কেলকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয়েছে। ওনার কেন কেন কেন? কাঁপুনির চোটে ডালের বাটিতে ভাত মাখাতে গেলেই তা আবার থালার মধ্যে পড়ে যাচ্ছে। যদিও বা কোনো ক্রমে সেই ভাত মাখানো ডাল ভাত মুখের কাছে নিয়ে যাচ্ছেন, আবার থালাতেই ফিরে যাচ্ছেন। যদিও বা কোনো ক্রমে আমার মক্কেল সেই ডাল মাখানো ভাত
মুখের কাছে নিয়ে যাচ্ছেন, সেই মুখের মধ্যে না গিয়ে নাকের গর্তের মধ্যে পুরে দিচ্ছেন। ফলে ফলে ইওর অনার আমার মক্কেলকে অনাহারে দিন কাটাতে হচ্ছে। আদালত কারো হাত কাঁপুনি বন্ধ করে দিতে পারে না। এটা হসপিটালের কেস, কোর্টের নয়। আমি বলতে চাই মেলট, প্রতিবাদী ভাড়াটিয়া যদি আমার মক্কেলকে ঠিক সময়ে 6 বছরের ভাড়া দিয়ে যেত, তাহলে আমার মক্কেল ওই প্রতিবাদীর কাছে যেত না। আর প্রতিবাদীর কাছে যদি না যেত, তাহলে প্রতিবাদী ওই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো না। আর প্রতিবাদী যদি যদি না ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো, তাহলে আমার মক্কেলের ওই হাঁটুর ব্যথা আর হতো না। ফলে ফলে আমার মক্কেলকে সারা দিন না খেয়ে কাটাতে হচ্ছে ইওর অনার। তাহলে আর আপনাকে এক গাদা ফিস দিয়ে ভূতের বাপের শ্রাদ্ধ করতে হতো না। বসুন। আচ্ছা, আপনার পরিবারের লোক কতজন? আর কোথায় হতো এই নেমো খারাপের দল সব আমায় ফেলে রেখে ট্যাঙ্ক করে সব চলে গেছে। আর আমি একাই শুধু পড়ে আছি। কত জন্মের পাপের ফল হুজুর। আচ্ছা, আপনার বয়স কত হলো? তা হলো বই কি হুজুর, এই 70-72 তো হবেই। বেশ, একটা কথা বলুন তো, আপনার ভাড়াটে এতদিন ঠিক সময়ে ভাড়া দিয়ে এসেও আজ এই 6 মাস কেন ভাড়া দিতে পারছেন না? আগে হুজুর ওর ওই একমাত্র ছেলে কারখানার কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে হুজুর। আচ্ছা, যার ছেলে মারা গেছে তার সংসারে আর কে কে আছে? আর কেউ নেই হুজুর, ওই ওই আমারই মতো সে একলা বুড়ি। পরের বাড়িতে ওই ঝিয়ের কাজ করে খায়। আচ্ছা, আপনিও তো একা মানুষ, আপনার ওই 10খানা ঘর থেকে 1খানা ঘর ওই বুড়িটাকে দিতে পারছেন না? বুড়ি হয়তো ঝিয়ের কাজ করে দুবেলা দুমুঠো খেতেও পায় না। ভারতীয় আইনের সেকশন নাম্বার ধারায় বলছে যে, আবার যা বোঝেন না তা নিয়ে কেন কথা বলতে যান বলুন তো? বসুন, বসুন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে কোনো চাকর বাকর নেই? না হুজুর, আমি একলাই সব করি। আচ্ছা, কখনো কি আপনার মনে হয় না আপনি ওই বাড়িতে বড় হয়ে একা? এই বয়সে আপনার একটু আরামের প্রয়োজন। মাঝে মাঝে কি আপনার মনে হয় না কেউ আপনার জামা কাপড়টা হাতে ধরিয়ে দিক, কেউ স্নানের জলের বালতিটা কাছে রেখে দিক, আর শোবার পর গা হাতটা আস্তে আস্তে একটু টিপে দিক? মন তো চাই হুজুর। আর কেউ যদি এতগুলো সেবার বদলে আপনার 10খানা ঘরের মধ্যে 1খানা ঘরে থাকতে চায়, দুবেলা দুমুঠো খেতে চায়, তার বিনিময়ে যদি একটা পয়সাও না চায়,
এতগুলো আরামের বদলে তাকে আপনি এটুকু সাহায্য করবেন না? ভাবুন, আপনি ভাবুন, গভীরভাবে ভাবুন। আমি ততক্ষণ একটু রেস্টরুম থেকে আসছি। ভাবা হয়ে গেলে থাকবেন, যদি মনে হয় দেবেন তাহলে থাকবেন, আর যদি মনে হয় না তাহলে এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে যাবেন। এ কথা তো কোনোদিন ভাবিনি হুজুর। বুড়ি যদি এভাবেই থাকতে চায় থাকুক। তাতে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বুড়ি কি রাজি হবে? আপনিও তো ঘাবড়াচ্ছেন কেন? আমি তো আছি। আরে বড় আরো উচ্চ আদালতে আমি আপিল করব। থাক, আপিল করতে হয় আপনি করুন। আমি আর ওপর হারাচ্ছি না। নমস্কার, নমস্কার হুজুর। আরে আপনি আপনি আমার চোখ খুলে দিন। আপনি আমার চোখ খুলে দিন। আরে বাবা, আমার ফিসটা দিয়ে যান। আরে বাবা, চলে যাচ্ছেন কেন? ফিসটা দিয়ে যান। আমার সর্বস্ব গেল, আমার সর্বস্ব গেল। আরে আমার যদি বাঁ হাতটাই চলে গেল তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আরে কি হয়েছে দাদা? এইভাবে কাঁদছেন কেন? জীবনে কোনোদিন কাঁদিনি রে ভাই, জীবনে কোনোদিন কাঁদিনি। বাপ মরতেও কাঁদিনি, মা মরতেও কাঁদিনি, এমনকি প্রথম পক্ষের স্ত্রী মারা যেতেও কাঁদিনি। বরং বরং এই রুলের গুঁতো মেরে বহু বেটাকে কাঁদিয়ে ছেড়েছি। আরে তাহলে আজকে এরকম হাউমাউ করে কাঁদছেন কেন? আরে কাঁদবো না? হ্যাং নয়, ডান হাত নয়, এমনকি গলাও নয়, আমার কিনা এই বাঁ হাতটা ইনভ্যালিড করে দিল। বলুন বলুন, পুলিশের যদি বাঁ হাতটাই চলে গেল তাহলে পুলিশের আর পুলিশত্ব বলে কিছু রইলো? আরে আপনার বাঁ হাতের হুলুটা কি? আরে একটা লরির কাছ থেকে। আরে বেশি নয় রে দাদা, বেশি নয়, মাত্র দুটো সিকি। তার মধ্যে দুটো সিকি ঘুষ নিয়েছিলাম। তাও তার মধ্যে ওই ড্রাইভার বেটা একটা অচল সিকি ঘুষিয়ে দিয়েছিল। কি করে জানি না রিপোর্ট হয়ে গেল। আর জজ সাহেব রায় দিলেন ঘুষ খেলেই পাতে ন্যাকড়া জড়িয়ে তাতে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেবে। আরে আপনি বলুন দাদা, আপনিই বলুন, পুলিশের চাকরি করব অথচ ঘুষ নেব না, এটা ভারতবর্ষের মতো সভ্য দেশে কোথাও হয় না। কি দাদা, কোথাও হয়? না 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 না। আরে ঘুষ নেওয়ার উপরে, আরে এই ঘুষ নেওয়ার উপরে কোনো সহ্যই করা যায় না। ওই বেটা, ওই জজ বেটা আমাকে সকাল থেকে ঘোল খাওয়াচ্ছে, আর মাঝে মাঝে এমন সব রায় ঘোষণা করছে, আমার না আবার পাইলসের সমস্যা এসে যায়। এই জজ সাহেবকে মেরে তাড়াতে না পারলে আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। বলি দেশের সেবা করে করে হাড়ে আমার ঘুম ধরে গেল, আর ওই জজ সাহেব বেটা বলে কিনা আমার দণ্ড দেবে, সশ্রম কারাদণ্ড, তাও আবার। কে শাস্তি দিয়েছে? ওই জজ বেটা ভণ্ড। আরে আদালতে ছড়িয়ে দিল এই পচা মাছের গন্ধ। বলে কিনা
আমি যেমন দেশের লোককে নিংড়ে রস বার করেছি, আমাকেও নাকি নিংড়ে রস বার করে নেবে। তেল? সে আপনার শরীরে তো কোনো তেলই নেই। তবে আছে শুধু আতপ চালের মার। না না, ওরা বলেছে ওই যে ঘানি, ওই ঘানিতে গরুর মতো আমাকে জুড়ে দিয়ে 8 ঘন্টা খাইয়ে খাইয়ে আমার সব রস বার করে দেবে। বলি এই দুহাকে ডান্ডা আর ঝান্ডা ছাড়া আমি কোনোদিন কি কোনো কিছু করেছি? সেই আমাকে কিনা দেবে সশ্রম কারাদণ্ড। বলি আচ্ছা, দেশের আইন কি রাতারাতি পাল্টে গেল? আরে আইন পাল্টায়নি দাদা, আইন পাল্টায়নি। তো আপনার অপরাধটা কি? আরে ভাই, একেবারে মাইনর। মাইনর? মাইনর? আরে ওই বন্যার ত্রাণে, বুঝলে, বন্যার ত্রাণে টাকা হয়েছিল, তা থেকে সামান্য সামান্য আমি সরিয়েছিলাম, মাত্র 1.5 লাখ টাকা। 1.5 লাখ? বলি এতদিন ধরে রাজনীতি করছি, সমাজ সেবা করছি, আমার কি কোনো অংশ নেই? হ্যাঁ, ভবিষ্যৎ তো আছে। তাহলে নিশ্চয় নিশ্চয়। বলুন, দেশ সেবার জন্য যদি আমি 8 ঘন্টা করে পরিশ্রম করতাম, তাহলে আমার মাইনে কত হতো? তার উপরে বোনাস, প্রভিডেন্ট ফান্ড, তা থাকতো। হাউস ফাইন্যান্স থাকতো, হাউস রেন্ট থাকতো, সিটি অ্যালাউন্স থাকতো। তার বদলে মাঝে মাঝে এককালীন কিছু টাকা সরিয়ে নি। বলি ওইটুকু না হলে কি আমার পেট চলবে? বলি বলি ঘরের খেয়ে কি শুধু খালি বোনের ওই মোষ তাড়াবো নাকি? মোষ তাড়াবো না? একদম তাড়াতে যাবেন না। একদম নয়, একদম নয়। তাহলে দেখুন মিস্টার পুলিশ, আপনি জজ করে ওই জজ সাহেবকে তাড়াতে হবে, ভূতের রাজা ভূতের নায়ককে খবর দিন। আর আমরা সকল ভূত, বুঝেছেন, সকল ভূত হয়ে ওই জজ সাহেবের বেটা, ওই জজ সাহেবকে পশ্চাৎ দেশে এক লাথি মেরে তাড়িয়ে দিতে হবে। এক্ষুনি খবর দিচ্ছি স্যার, এক্ষুনি খবর দিচ্ছি। আরে আমরা তো এতদিন ধরে এই ভূতগিরি করছি, কিন্তু কিন্তু এই ভূতের রাজাটা যে কে তা আজ পর্যন্তই আমরা চিনতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ভূতেদের রাজাটা কে বলুন তো স্যার? আরে ভূতের রাজাকে জানেন না? ভূতের রাজা হচ্ছে ওই রাম লক্ষ্মণ। সে কি? আমি তো এতদিন জানতাম ভূতের শত্রুই হলো রাম লক্ষ্মণ, আর যারা ভূতেদের পেলে করে ভক্ষণ। আরে না 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 না, ওটা আমরা মানুষকে ভাওতা দেওয়ার জন্য বলতাম ভূতের রাজা হচ্ছে রাম লক্ষ্মণ। গিয়ে দেখি রাম লক্ষ্মণ নেই, মলটাই শুধু পড়ে আছে। শুধু মল? গিয়ে দেখি রামের
রাটা কোথায় হারিয়ে গেছে? পড়ে আছে শুধু ম। আর লক্ষণের ঘন্টা কোথায় যে হারিয়ে গেছে